টাকা হলো আপনি যা চান এবং আপনার যা প্রয়োজন তা পাওয়ার উপায়। আমি শুরু থেকে জানতাম যে এটি চ্যারিটির জন্য, তাই আমি টাকা ধরে রাখিনি, কিন্তু আমি জানতাম যে আমার 1 মিলিয়ন টাকা আছে। বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো আর্থিক ক্ষমতা দ্বারা পরিচালিত। एजुकेशन पे नहीं আমি একটি সাধারণ মারোয়াড়ি সমাজে বড় হয়েছি। স্কুলে আমাকে টাকার ব্যাপারে শিক্ষা দেওয়া হয়নি এবং বাবা মা কখনো তাদের আর্থিক সংকটের কথা, তাদের যে প্রতিদিন শুধুমাত্র টাকার জন্য কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল, তা আমার সাথে শেয়ার করেননি। কিন্তু আমার একটা ঘটনা মনে আছে। আমার বয়স ছিল প্রায় 13 বছর আর আমি গণিতে খুব কম নম্বর পাচ্ছিলাম। আমার বাবা বললেন, আমাকে তোমার হাত দেখাও। আমিও হাত দেখালাম। বাবা বললেন, আমি চাই না তোমার হাত এমন হোক। আমি শিখা মিত্তাল। আমি ভারতের দিল্লিতে থাকি। আমার বয়স 38 বছর এবং আমি একজন সামাজিক উদ্যোক্তা। আমি যখন বড় হচ্ছি সেই সময় হয়তো আপনি আমাকে রাস্তায় বা পার্কে বা এমনকি যে কোনো জায়গাতেই নাচতে দেখেছেন, কিন্তু নাচকে যখন পেশা হিসেবে ভাবতে শুরু করলাম এবং এই আমার চিন্তাটি বাবার সাথে শেয়ার করলাম, তিনি বললেন, ঠিক আছে, তুমি যদি 2টো বাচ্চা বড় করো এবং তোমার স্বামী তোমার সাথে না থাকে তাহলে কি হবে? এই একই সম্পদ দিয়ে কি তুমি তাদের বড় করতে পারবে? তুমি কি তাদেরকে তা দিতে পারবে যা আমি এবং তোমার মা তোমাকে এবং তোমার ভাই বোনদেরকে দিতে পেরেছি? আর তখনই আমি নাচ ছেড়ে দিয়েছিলাম আর তার বদলে আমি কর্পোরেট জগতে যোগদান করেছিলাম। আমি ফিন্যান্স ইন্ডাস্ট্রিতে প্রবেশ করি কারণ আমি টাকা উপার্জন করতে চেয়েছিলাম। আমি ওয়াল স্ট্রিট সিনেমাটি দেখেছি এবং এটি আমাকে অনুপ্রাণিত করেছিল যে এটি অর্থ উপার্জনের উপায়। আমি এলডেনি টুটিয়ানা জুসাত। আমি একজন বিনিয়োগ ব্যবস্থাপক এবং আমি মালয়েশিয়ার কুয়ালালামপুরে থাকি। আরামদায়ক পরিবেশে আমি বড় হয়েছি। আমি জানতাম যে বড় হয়ে আমার নিজের টাকা আয় করতে চাইব এবং আরামদায়ক জীবন কাটাতে চাইব। আমি যে চাকরির প্রস্তাব পেয়েছিলাম তা ছিল ইসলামিক ফিন্যান্স থেকে এবং সেই সময় এটা নতুন কিছু ছিল। এটা ছিল রোমাঞ্চকর এবং তাই আমি এটি করেছি। যদিও আমি স্কার্ফ পরি না, আমি নিজেকে একজন নিবেদিত প্রাণ মুসলমান বলবো না। আমার জন্ম বুলাকানের সেন্ট মারিয়াতে। আমরা আসলে সচ্ছল পরিবার থেকে আসিনি, কিন্তু আমরা ভালোই আছি। আমরা এমন একটি কমিউনিটিতে বাস করি যা একে অপরের খুব কাছাকাছি। স্কুল আমাদের প্রতিদান দিতে শেখায়। আমরা তহবিল সংগ্রহ পরিচালনা করেছি। আমরা অন্তত 2 ক্যান খাবার নিয়ে আসব। আমরা এগুলো একত্র করি, তারপর অসহায়দের দেই। আর সেই কমিউনিটির কারণে যারা ভাগাভাগি করে, আমরা নাগরিক ঐক্যের ভাবনায় অভ্যস্ত হয়ে গেছি। তারা আমাদের দেখিয়েছে যে সবকিছু বস্তুগত জিনিস নয়। আমার নাম অ্যাঞ্জেল লোকসেন। আমি ফিলিপাইন্সের বাসিন্দা। আমার বয়স 36 বছর। আমি একজন স্বেচ্ছাসেবক, চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী।
যখন আমি প্রথম চাকরি পেলাম আমার বাবা আমাকে ভাড়া দিতে বললেন। তখন আমি বুঝতে পারলাম যে তিনি আমাকে শেখাচ্ছেন কিভাবে টাকার ব্যবহার করতে হয়, যেন এমন না করি যে আমার টাকা আছে, আমি অপ্রয়োজনীয় যে কোনো কিছুতেই খরচ করতে পারি। এটি আমার ওপর একটি বড় প্রভাব ফেলেছে। ইসলামী ব্যাংকিং ইসলামী নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি ধারণা। তাই কিছু জিনিস আছে যেগুলো ইসলামী ব্যাংকিংয়ে হারাম, যেমন সুদের ব্যবসা, যা আসলে সুদ ব্যবহার করে অর্থ উপার্জন। এছাড়াও জুয়া খেলার উপর ভবিষ্যৎ বিষয়ে বলার উপর নিষেধাজ্ঞা আছে। তাই আপনি নৈতিক ব্যবসায় বিনিয়োগ করবেন। আমি যখন ইসলামী ব্যাংকিং শুরু করি, ব্যাংকের মহিলাদের ড্রেস কোডের একটি অংশ ছিল স্কার্ফ পরিধান করা। আমার কাছে এটা ছিল শুধু একটি ইউনিফর্ম, পুরুষদের টাই পরার মতো। আমার মনে হয় ইসলামিক ব্যাংকিংয়ে সফল হতে আপনার মাথায় স্কার্ফ পরা এবং আপনার ধার্মিক মনোভাব প্রদর্শন করার দরকার নেই। ইসলামিক ব্যাংকিং সবার জন্য, এটা শুধু মুসলমানদের জন্য নয়। কর্পোরেট জগতে আমাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। বছরে প্রায় 14টি চাকরি বদল করেছি। আমি মনে করি এটি আমাকে শেষ করে দিয়েছে, কিন্তু টিকে থাকতে না পেরে একদিন আমি কর্পোরেট জগৎ ছেড়ে দেই এবং আমি সত্যিই নিজেকে শিল্পকলার জগতে যুক্ত করতে চেয়েছিলাম। এই চাওয়াই বিআরসি প্রতিষ্ঠানটির জন্ম দিয়েছে। আমি একজন উদ্যোক্তা হওয়ার জন্য এটা শুরু করিনি, আমি কোনো ব্যবসা শুরু করিনি। আমি একটি মানসিক চাপ থেকে কিছু একটা করতে শুরু করি, পরে আমি এটিকে সুযোগে পরিণত করেছি। আমরা রাস্তায় থিয়েটার করা প্রথম কোম্পানি। আমরা এটিকে বিভিন্ন সংবেদনশীল বিষয়ে যেমন যৌন হয়রানি প্রতিরোধ, আর্থিক সাক্ষরতা ইত্যাদি ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য কর্পোরেট জগতের ভেতর নিয়ে গিয়েছি। এটা নিশ্চিত করতে চেয়েছি যে আমি যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি অন্য কারো যেন এই অভিজ্ঞতা না হয়। আমি যেখানেই গিয়েছি লক্ষ্য করেছি যে অনেক বৈষম্য রয়েছে। আমি মনে করি ভারতে পুরুষতান্ত্রিক ধারার মানুষেরা চিন্তা করে যে নারীদের কখনোই আর্থিক স্বাধীনতা দেওয়া উচিত নয়, কারণ যখনই সে আর্থিক স্বাধীনতা পাবে তখন সে তার নিজস্ব পছন্দ অনুযায়ী চলবে। আমার মনে হয় যখন আমার সিনিয়র অভিনেতা এবং অভিনেত্রীদের সাথে কাজ করার সুযোগ ছিল তখন অভিনয়ের প্রতি আমার বেশি ঝোঁক ছিল। আমি তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম। অভিনয়ের প্রতি তাদের ঝোঁক আমাকে অনুপ্রাণিত করেছিল। আমি অভিনয়ের প্রেমে পড়েছিলাম। আমি যখন 1 মিলিয়ন টাকা পাই আমি জানতাম আমি এটা পাবো, আমি ওই টেলিভিশন প্রতিযোগিতায় জিতবো। আমি ভাগ্যবান, আমি জিতেছি, কিন্তু আমি প্রথম থেকেই জানতাম এটা চ্যারিটির জন্য ছিল, আমি টাকা হাতে পাইনি। কিন্তু আমি জানতাম আমার 1 মিলিয়ন টাকা আছে। এটা একটা ভালো অনুভূতি ছিল, কারণ আমি জানতাম যে এই টাকার পুরোটাই চ্যারিটির কাজে যাবে। আমি শুধু এটা পরিষ্কার করতে চাই যে আমি খুব ধনী নই, আমি সুখী, কিন্তু আমি কোনো ধনকুবের নই। আমি এখনো সরল জীবনযাপন করি। পার্থক্য একটাই, এখন আমার একটা বাড়ি আছে, আগের তুলনায় এখন আমার বিনিয়োগ অনেক বেশি, কিন্তু আমার ব্যক্তিত্ব এবং জীবনধারা এখনো একই রকম আছে।
ফাইন্যান্স খুবই যন্ত্রণাদায়ক হতে পারে, তাই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। আমি বক্সিং করি, আমি মোটর স্পোর্টস করি, শুটিং করি, আমি সব ধরনের জিনিস করি। আমি যে কোনো কিছুই একবার চেষ্টা করি যেন ভবিষ্যতে যদি আমি পিছনে ফিরে তাকাই যেন বলতে পারি যে হ্যাঁ আমি এটা করেছি। ইসলামিক ব্যাংকিংয়ে একজন নারী হিসেবে আমাদের আরও এক ধাপ সামনে থাকতে হয়। আমি বিশেষ করে মধ্যপ্রাচ্যে কিছু বদ্ধমূল ধারণা পোষণকারী কোম্পানি দেখেছি, যেখানে কোষাগার পরিচালনা তো দূরে থাক, অন্যান্য বিভাগ পরিচালনায় নারী উপস্থিতি তেমন নেই। তাই যখন আমরা মিটিংয়ে যেতাম তারা এটা ভাবতো যে পুরুষদের সাথে আসা আমি একজন সেক্রেটারি। তাই নারীরা যারা ফাইন্যান্স বা ইসলামিক ফাইন্যান্স করতে চান তারা আত্মবিশ্বাস রাখুন, আপনার শক্তি অনুযায়ী কাজ করুন, যে কোনো কাজ করার মন মানসিকতা রাখুন, দৃঢ় হন, কারণ এটা প্রতিযোগিতামূলক একটি জায়গা এবং এটি পুরুষেরা নিয়ন্ত্রণ করছে। নানা রকম সমস্যাই হবে, তার জন্য আপনার নিজেকে প্রস্তুত রাখতে হবে। আপনি যদি প্রস্তুত না থাকেন তাহলে আপনি হোঁচট খাবেন। আমি নিজেকে একজন আলফা নারী হিসেবে দেখি না, কারণ আমি মনে করি দল পরিচালনায় সফল হতে চাইলে আপনাকে দলের একজন হয়ে উঠতে হবে। কিন্তু আমি যেখানে আছি সেখানে পৌঁছানোর জন্য, হ্যাঁ আমি বলবো কাজটি করার জন্য আমাকে সেই আলফা নারী হতে হয়েছিল। যে দাতব্য সংস্থাগুলোতে দান করছি আমি আসলে তাদের বিষয়ে কথা বলতে চাই না। কিন্তু আমি নারী ও শিশুদের অধিকারের বিষয়ে সোচ্চার একজন মানুষ। আমার স্বপ্ন একটা স্কুল করার, যে স্কুলে বেতন লাগবে না, যাতে সবাইকে বিনা খরচে ভালো এবং সমান শিক্ষা দেয়া যায় আর বাচ্চারা সঠিক পুষ্টি পায়। যে মৌলিক জিনিসটিতে আমি উৎসাহিত করতে চাই তা হলো স্বেচ্ছাসেবক হওয়া দরকার। আপনি যদি সাহায্য করতে চান তাহলে এর অনেক উপায় আছে, আপনাকে অযথা অর্থ ব্যয় করতে হবে না। আমি সত্যিই মনে করি বিখ্যাত হওয়ার সুবিধা হলো যে কমিউনিটি আমাকে সবসময় সমর্থন করেছে, আমি সে কমিউনিটিকে কিছু দিতে পেরেছি। তাই নিজের কাছে প্রতিজ্ঞা করেছি যখন আমি সক্ষম হব যারা আমাকে সমর্থন দিয়েছে আমি তাদের প্রতিদান দেব, সেসব মানুষদেরও যারা আমাকে সুযোগ দিয়েছে। 2020 সালে আমি বি ইয়োর ওন লক্ষ্মী নামে একটি আর্থিক সাক্ষরতা পূর্ণাঙ্গ কোর্স চালু করার সিদ্ধান্ত নেই। অত্যন্ত গর্বের সাথে শেয়ার করছি, এটি নারীদের জন্য ভারতের প্রথম আর্থিক সাক্ষরতা কোর্স। এখন আমরা বি ইয়োর ওন শক্তি নামে পূর্ণাঙ্গ কোর্স চালু করছি। ইতোমধ্যে 500 জনেরও বেশি নারী এই কোর্সে অংশ নিয়ে আর্থিক সাক্ষরতা অর্জন করেছেন। তারা ইতোমধ্যে আর্থিক পরিকল্পনা করাও শুরু করেছেন। আমি আশা করছি আমার মতো ভারতের অনেক নারী তাদের নিজের জীবনের স্বাধীনতা পাবে, এবং আমি আশা করি যে আমি এই নারীদের এজেন্ট হব। আমি যদি তাদের জীবনের এই যাত্রার অংশ হতে পারি তাহলে এই পৃথিবী থেকে আমার চলে যাওয়া সার্থক হবে।